হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা এইচএসসি 2026 সাজেশনের আলোকে আইসিটির বিশ্ব প্রথম অধ্যায় বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের সৃজনশীল প্রশ্ন 6 নাম্বার নিয়ে কথা বলবো। আমাদের সাজেশনের 6 নাম্বার সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, আহ, আমরা একটু পড়ে নিই। আমাদের সাজেশনের 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, আইসিটি শিক্ষক ক্লাসে বিভিন্ন প্রজন্মের কম্পিউটার নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন তিনি বললেন প্রযুক্তি উন্নয়নের ফলে আজ কম্পিউটার প্রসেসরের গতি বৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি সম্ভব হয়েছে। তিনি আরো বললেন প্রযুক্তির মাধ্যমে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাহলে আমাদের আইসিটি শিক্ষক তিনি কি কি বিষয়গুলা বললেন? আইসিটি শিক্ষক ক্লাসে আমরা একটু পয়েন্ট আউট করি। আইসিটি শিক্ষক ক্লাসে বিভিন্ন প্রজন্মের কম্পিউটার নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন প্রযুক্তি উন্নয়নের ফলে আজ কম্পিউটারের প্রসেসরের গতি বৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি সম্ভব হয়েছে। তিনি আরো বললেন প্রযুক্তির মাধ্যমে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হচ্ছে। আচ্ছা, এই সৃজনশীলের ক নম্বর প্রশ্ন হচ্ছে ডিপ লার্নিং কি? খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে অপারেশন থিয়েটারের আবহাওয়া তৈরি করে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। এটা হচ্ছে খ নাম্বার। গ নাম্বার হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় প্রযুক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকের কম্পিউটারের ব্যবহৃত প্রযুক্তিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার বাড়ছে, এটি বিশ্লেষণ করো। ওকে, আমরা তাহলে এই 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদিও তোমরা জানো যে ক আর খ হচ্ছে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। ওকে, তারপরে চলো আমরা এই প্রশ্ন নিয়ে কথা বলি। আমাদের ক নাম্বার হচ্ছে ডিপ লার্নিং কি? আচ্ছা, ডিপ লার্নিং কি? ডিপ লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি পদ্ধতি যা কম্পিউটারকে এমনভাবে ডেটা প্রক্রিয়া করতে শেখায় যা মানুষের মস্তিষ্ক দ্বারা অনুপ্রাণিত হয়। অর্থাৎ ডিপ লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি পদ্ধতি যা কম্পিউটারকে এমনভাবে ডেটা প্রক্রিয়া করতে শেখায় যেমন মস্তিষ্ক যেভাবে কাজ করে ঠিক সেইভাবে কাজ করতে শেখায়, সেটি হচ্ছে মূলত ডিপ লার্নিং। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটি তোমরা মুখস্থ করে ফেলবে। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটি হচ্ছে খ নাম্বার। খ নাম্বার হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে অপারেশন থিয়েটারের আবহাওয়া তৈরি করে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। ওকে, তাহলে বিষয়টা কি? প্রযুক্তি ব্যবহার করে অপারেশন থিয়েটারের আবহাওয়া তৈরি করে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। আচ্ছা, এটার প্রথম এই বিষয়টা হচ্ছে কোন প্রযুক্তি, এটা একটু তোমরা চিন্তা করে বলো তো। এই যে আমাদের দেওয়া হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, যেটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা কৃত্রিম আবহাওয়া তৈরি করে সেখানে আমরা প্রশিক্ষণ নিতে পারি। ঠিক আছে, এই যে দেখা আছে উত্তর, ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে অপারেশন থিয়েটারের আবহাওয়া তৈরি করে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। বিশেষ করে অস্ত্রোপচারে এমআইএসটি, যেটা মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল ট্রেনার, এটা তার বাস্তবায়নের ন্যায় জীবন্ত মানুষের উপর মেডিকেল শিক্ষার্থীদের অপারেশন করা শেখানো হয়। ঠিক আছে, ল্যাপ্রোস্কোপিক এবং আতঙ্কগ্রস্ত রোগীদের চিকিৎসা, রোবোটিক্স সার্জারি এবং চিকিৎসক প্রশিক্ষণে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাপ্রোস্কোপি পরিচালনার বিভিন্ন কৌশল দেখানো হয়। ফলে ডাক্তাররা রোগী ছাড়াই বারবার অনুশীলন করতে পারেন, ভুল সংশোধন করতে পারেন এবং ঝুঁকি ছাড়াই দক্ষতা বাড়াতে পারেন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই বিষয়টি হচ্ছে মূলত আমাদের এই যে ভার্চুয়াল রিয়েলিটির যে প্রযুক্তিটা, সেই প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এই প্রশিক্ষণগুলো ডাক্তাররা নিতে পারে। কারণ একটা জিনিস চিন্তা করো, সেটি হচ্ছে যদি বাস্তবিক অর্থে কোনো ব্যক্তিকে নিয়ে অপারেশন করতে যায় কোনো শিক্ষার্থী, মেরে ফেলতে পারে। কাজেই এটা যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হয়, মনে হবে বাস্তবে করতেছে, আসলে বাস্তব না। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা কোনো ডাক্তার যে কোনো পেশাকে আরো দক্ষ করে গড়ে তুলতেছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, আমাদের গ নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় প্রযুক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের দ্বিতীয় প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। খেয়াল করো, উদ্দীপকের দ্বিতীয় প্রযুক্তিটি হচ্ছে কি পদ্ধতি? বায়োমেট্রিক্স পদ্ধতি। নিচে এই পদ্ধতি ব্যাখ্যা করা হলো। আচ্ছা, বায়োমেট্রিক্স হলো জৈব বৈশিষ্ট্য, অর্থাৎ বায়োমেট্রিক্স হলো জৈব বৈশিষ্ট্য
তথ্য বিশ্লেষণ এবং পরিমাপ করার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স বলতে ওই কৌশল বা পদ্ধতিকে বোঝায় যা মানবদেহের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ডিএনএ, আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা ও আইরিশ, ঠিক আছে, ভয়েস প্যাটার্ন, মুখমণ্ডলের প্যাটার্ন, হাতের মাপ ইত্যাদি প্রমাণ করার উদ্দেশ্যে বিশ্লেষণ ও পরিমাপ করে। বায়োমেট্রিক্স এককভাবে পরিমাপযোগ্য বিষয় দিয়ে শনাক্তকরণ কাজ সম্পন্ন করে, অর্থাৎ বায়োমেট্রিক্স এককভাবে পরিমাপযোগ্য বিষয় দিয়ে, যেগুলো দিয়ে পরিমাপ করা যায় সেগুলো দিয়ে শনাক্তকরণ কাজ সম্পন্ন করে। ঠিক আছে, এটি শারীরিক ও আচরণগত এই দুইভাবে শনাক্ত করে থাকে। শারীরিক শনাক্তকরণ বায়োমেট্রিক্স উপাদান হতে পারে ব্যক্তির কণ্ঠস্বর, ডিএনএ, আঙ্গুলের ছাপ ইত্যাদি। ঠিক আছে, আচরণগত শনাক্তকরণ বায়োমেট্রিক্সের উপাদান হতে পারে ব্যক্তির আচরণ, গোপন সংকেত ইত্যাদি। এগুলো হচ্ছে আচরণগত। ঠিক আছে, এসব শনাক্তকরণ উপাদানকে বিশেষ কম্পিউটারে প্রসেস করা হয়। পৃথিবীর প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য অনন্য, অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিজস্ব বৈশিষ্ট্য অদ্বিতীয়, আলাদা। ঠিক আছে, বায়োমেট্রিক্স হলো মানুষকে তার কিছু বৈশিষ্ট্যের ভিত্তি শনাক্তকরণ পদ্ধতি। এটি কম্পিউটারের শনাক্তকরণ ও অ্যাক্সেস নিয়ন্ত্রণে ব্যবহার করা যায়। তাহলে আমাদের যে দ্বিতীয় প্রযুক্তি সেটি হচ্ছে মূলত একটি বায়োমেট্রিক্স পদ্ধতি, অর্থাৎ এই বায়োমেট্রিক্স পদ্ধতির সাহায্যে আমি মানুষকে একজন অদ্বিতীয় হিসেবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমি যে একজন অদ্বিতীয়, সেটি আমার ডিএনএ, সেটি আমার চোখের লেন্স, আমার ফেস, এগুলোর দ্বারা আমাকে পরীক্ষা নিরীক্ষা করে যে অদ্বিতীয়ভাবে সিলেক্ট করা হয় সেটি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। ঠিক আছে, এই বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা কি করি, আমরা যে মোবাইলে যে ফিঙ্গার দিই, ফেস রিকগনিশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের লকগুলা খুলি। ঠিক আছে, ঠিক এই ডিএনএ এগুলা টেস্ট করার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা এগুলা বিশেষ করে অপরাধী জগতের কিছু তাদের অপরাধ জগতের লোকদের ধরার ক্ষেত্রে তাদের ডিএনএ এর মাধ্যমে এগুলো ধরা হয়। এটা হচ্ছে মূলত বায়োমেট্রিক্স পদ্ধতি। তাহলে আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা আমাদের শেষ ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। ওকে, আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখি। উদ্দীপকে কম্পিউটারের ব্যবহৃত প্রযুক্তিটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার বাড়ছে, বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে কম্পিউটারের ব্যবহৃত যে প্রযুক্তিটি সেটি হচ্ছে মূলত ন্যানো টেকনোলজি। ঠিক আছে, ন্যানো টেকনোলজির মাধ্যমে আমাদের বিভিন্ন কম্পিউটারের যে যন্ত্রাংশ এগুলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হচ্ছে, আবার এগুলোর স্থায়িত্ব বাড়তেছে, ক্যাপাসিটিও বাড়তেছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার বাড়ছে। আচ্ছা, উদ্দীপকে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এবং অফিসে হাজিরার জন্য যে ব্যবহৃত প্রযুক্তি সেটি হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তির আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। এবং ল্যাবে প্রবেশের সময় মনিটরের যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা হলো আইরিশ বা রেটিনা স্ক্যান পদ্ধতি। উক্ত প্রযুক্তিদ্বয়ের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অধিক উত্তম। ওকে, নিচে তুলনামূলকভাবে ব্যাখ্যা দেওয়া হলো। মানুষের ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারা জীবন ধরে অপরিবর্তিত থাকে। প্রত্যেক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এতটাই স্বতন্ত্র, দুটি যমজ শিশু যদি একই ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের আলাদা করা যায়। অর্থাৎ একটা যমজ শিশু হলেও তোমরা জানো যে চেহারা প্রায় কাছাকাছি, একেবারে হুবহু কাছাকাছি হয়। কাজে এই যমজ শিশুকেও আমরা ডিএনএ এর দ্বারা তার ফিঙ্গার আলাদা করতে পারি, অর্থাৎ তাদের প্রত্যেকের ফিঙ্গার আলাদা। আচ্ছা, তাহলে প্রত্যেক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এতটাই স্বতন্ত্র, আচ্ছা যে সে যে যমজ প্রোফাইল একই ডিএনএ প্রোফাইলে জন্মগ্রহণ করলেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায়। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অফিসে প্রবেশ নিশ্চিত করতে পূর্বেই ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ ডাটাবেজে সংরক্ষণ করতে হয়। ঠিক আছে, এখন এই যে ফিঙ্গারপ্রিন্ট দ্বারা এই প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য এই যে প্রবেশ করবে তার ডাটাগুলো আগেই কম্পিউটারে সার্ভারে সেভ থাকতে হয়। ঠিক আছে, সেভ থাকলে পরবর্তীতে সে ফিঙ্গার প্রেস করে সে প্রবেশ অধিকার নিতে পারবে। আচ্ছা, পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডার ওই ব্যবহারকারীর আঙ্গুলের নিজের অংশের ত্বককে রিড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে এবং মিলে গেলে অ্যাক্সেস প্রদান করে। ওকে, যদি ওই যে আগের যে ডাটা ওই তথ্যের সঙ্গে নতুন যে ডাটা পাচ্ছে এটা যদি মিলে যায় তাহলে সে প্রবেশাধিকার বা অ্যাক্সেস পায়। এই পদ্ধতিতে সফলতার পরিমাণও হচ্ছে বেশি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দাম তুলনামূলকভাবে কম এবং সহজে সিস্টেম বুঝতে পারে। এই কারণে
ফিঙ্গারপ্রিন্ট বা হাতের স্পর্শ পদ্ধতি বহুল ব্যবহৃত। অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতিতেও একইভাবে ব্যক্তি শনাক্ত করা গেলেও এর সফলতার হার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চোখের আইরিশ বা রেটিনা স্ক্যানার হিসেবে ডেটা ইনপুট করে অ্যাক্সেস কন্ট্রোল কাজ করে, কিন্তু আইরিশ ও রেটিনা স্ক্যান অনেক সময় সিস্টেম সহজ বুঝতে পারে না। তাছাড়া ডিভাইসটির দামও বেশি, তাই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি হচ্ছে বেশি উত্তম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের এই সৃজনশীল প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে সবাইকে পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।